ছোটবেলায় একটা ছড়া বহুবার শুনেছি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবি আমায় কি। তখন ভাবতাম ভূত বলে কি কিছু হয়? আমার তরফ থেকে উত্তরটা থাকুক আজকের সহ আগামী পর্বের সমগ্র গল্প নিয়ে। এখন প্রশ্ন হলো, আপনারা কি ভূত বলে কিছু হয় বিশ্বাস করেন? সে নীলকুঠি, তার সামনে আমরা এই চায়ের দোকানে এখন চা খাবো। ভূত আছে নাকি দাদা? লোকে বলে ভূত আছে। এখানে তো কেউই থাকে না সন্ধ্যার পরে। আচ্ছা, রাত্রে এমনি ভয় লাগে, অন্ধকার। না, লোকজন নাকি বলে দেখেছে, এখানকার লোকজন, গেস্টরাও নাকি এসে দাবি করেছে। তিথি লক্ষণে আসে দেখা। বাবা, ভূত আবার তিথিতে আসে? শনি মঙ্গলবার অমাবস্যা টস্যা থাকলে দেখা গেল। তাই নাকি? হ্যাঁ, একটু ভয় লাগে, লাগে না কথা বল। আচ্ছা আচ্ছা। ওরা কিন্তু হিংস্র নয়, ওরা কিন্তু ভায়োলেন্ট নয়, কারো ক্ষতি করার মতো ওরা নয়। কোনো তর্ক বিতর্কে না গিয়ে আজকের গল্প শুরু হওয়ার আগে এটুকুই শুধু বলতে চাই, জন্ম মৃত্যু, হাসি কান্না, আসা যাওয়া, এগুলোর মতন আজ থেকে এটাও বলতে অভ্যেস করুন, ভালো মন্দ। মন্দ এক্সিস্ট করে বলেই হয়তো ভালো সৃষ্টি। তাই চোখে না দেখে ঈশ্বর ভগবানে যদি আমরা কেউ বিশ্বাস করে থাকি, তাহলে নির্দ্বিধায় বলতে পারি মন্দ অর্থাৎ খারাপ জিনিস বিদ্যমান বলেই ঈশ্বর বলে আগে থেকেই কেউ রয়েছেন। ইচ্ছামতি নদীতে আমরা ইচ্ছে মতো ঘুরে বেড়াই, সময়ের পর সময় পার হয়, এ তো দেখি বাধা দেবার কেউ তো নাই। যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের উত্তেজনা সহ আগ্রহ একেবারে টানটান। নির্জন নিরিবিলি ক্যাম্পের রাত্রিবাস, সাথে জঙ্গল সাফারি সহ নৌকা বিহার, তারপর যদি হয় রাত্রে খাওয়া দাওয়া সেরে ভূতবাড়িতে হানা, অনেকটা এরকম গল্পের মান। ভিডিওটা দেখছেন, ভুলেও চেষ্টা করবেন না, আসুন এই নীলকর। কে ভাই? কুকুর কিন্তু ঘেউ বলে একটু অন্যরকম ব্যাপার। যাই হোক, গল্পের শুরু দিনের মধ্যভাগ থেকে। একটা কিন্তু কিন্তু মনে রেখে আমাদের কাছে পৌঁছনো এ এক অন্যরকম বার্তা বলে গেল যেন কেউ আড়াল থেকে ডেকে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দত্তপুলিয়ায়। মানে প্রচণ্ড টেনশানে ছিলাম যে কি করব না। তার কারণটা হচ্ছে, আমরা মোটামুটিভাবে 22 কিলোমিটার এলাম, একটাও পেট্রোল পাম্প পাইনি। গাড়িতে তেল অল্প ছিল, যখন তেল অল্প ছিল ভাবলাম ভরে নেব, পরে হয়তো কোথাও পেয়ে যাব। পুরো 22-23 কিলোমিটার একটাও পেট্রোল পাম্প নেই। তো যাই হোক, অবশেষে দত্তপুলিয়ায় এসে, মানে রিজার্ভে মোটামুটি 20 কিলোমিটার এসে, 20-22 কিলোমিটার এসে পেলাম একটা পেট্রোল পাম্প। রিজার্ভে গাড়ি অনেকক্ষণ আগেই পড়ে গেছে। অবশেষে উদ্ধার হতে পেরেছি, তেল ভরে নিয়েছি ফুল ট্যাঙ্ক। এখন যাব এখান থেকে আরও মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার। আমরা রওনা দিয়েছিলাম আজকে আসাননগর থেকে বেলা 11:30টায়। আসাননগর থেকে মঙ্গলগঞ্জ আমরা যেখানে যাব, সেই মঙ্গলগঞ্জ দূরত্ব হচ্ছে প্রায় 46 থেকে 47 কিলোমিটার। তো অলরেডি আমরা বেশিরভাগ রাস্তাটাই কভার করে ফেলেছি। পেট্রোল পাম্প পেয়েছি এই দত্তপুলিয়ায়, তেল ভরে এখন আমাদের যেতে হবে কিন্তু 13 কিলোমিটার রাস্তা। বয়স 8 থেকে 80, গল্পের শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন মুখে নিয়ে একরাশ হাসি। এই কারণে বলছি আজকের গল্পটা সবার জন্য। কারণ আজ আমরা যেখানে থাকবো সেই জায়গাকে বলা হয় মঙ্গলগঞ্জের নীলকুঠি অথবা ভূতবাড়ি। তো এই ভূতবাড়িতে আমরা এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। তো সেটা খুব ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে চলেছে, অবশ্যই রাত্রেবেলায়। এবার জানাই আমাদের গন্তব্য আজ যেখানে, যাওয়া আসার সবচেয়ে সহজ মাধ্যম কোনটা সেখানে। কলকাতা থেকে খুব কাছে সহজ রাস্তা। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন চাকদা অথবা বনগাঁ। সেখান থেকে ধরুন অটো অথবা বাস, পৌঁছে যান নাটাবেরিয়া। নাটাবেরিয়ায় কিন্তু আপনার মঙ্গলগঞ্জের ক্যাম্প, যেখানে আজ আমরা যাচ্ছি। চলুন। এই দেখো, মানে একেই যাচ্ছি ভূত বাংলোর দিকে। এইসব যদি রাস্তাঘাটে লেখা থাকে, ভাঙা হাড় জোড়া দেওয়া হয়, ভূতকে মেরে হাড় ফাড় ভেঙে দেবে নাকি? হ্যাঁ, দিয়ে ফোন নম্বর, নিচে লোকটার নাম দেওয়া আছে। এইসব মানে কোনো মানে হয় এসব লেখার? বলুন তো রাস্তাঘাটে। কি রে ভাই, কি জানি কি হতে চলেছে।
চলো আমরা একদম ভেতরে যাবো, আরো অনেক অনেক ভেতরে। গভীর থেকে আরো গভীরে, জঙ্গলের পর জঙ্গল, রাস্তার পর রাস্তা পার করে এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে চলেছে এক অচেনা দিগন্তের হাত ধরে, বলা যেতে পারে নতুনত্বের হাতছানির দরবারে। মঙ্গলগঞ্জে আসার আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল, যবে থেকে বলতে পারেন ব্লগিং শুরু করেছি ঠিক তবে থেকে, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। কোনো না কোনো বাধা এসছে, হয়তো যাব ঠিক করেছি, ড্রাইভার পাইনি বা যা হোক কিছু, মানে এনিথিং, সেটা কোনো কারণে আসা হয়ে ওঠেনি। আজ হয়েছে, তবে আজ আমি কিন্তু এই মঙ্গলগঞ্জের ক্যাম্পে এসেছি ইজিভিসার মাধ্যমে, www.easyvisa.com। ঠিকই ধরেছেন, আপনারা যে ইজিভিসার কথা জানেন, ইজিভিসা যে একটা সংস্থা, সেই সংস্থার মাধ্যমে কিন্তু বুক করে আমি আজকে এই রিসর্ট ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জে এসেছি। এখানে অনেকগুলো ক্যাম্প আছে। যখন প্রথম এই মঙ্গলগঞ্জের কথা আমি জানি, তখন ইজিভিসাকে চিনতাম যে ইজিভিসার একটাই মাত্র ক্যাম্প রয়েছে, তা নয়। এখন কিন্তু ইজিভিসার এখানেও এই মঙ্গলগঞ্জে 2টো না 3টে ক্যাম্প রয়েছে, এছাড়াও আরও একটা ক্যাম্প রয়েছে অন্য সংস্থার। মঙ্গলগঞ্জে ক্যাম্পে প্রবেশের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, 1 গ্লাস রসনা সহ কমপ্লিট করলাম চেক ইন ফর্মালিটিস। আপনারা গুগলে লিখলে www.easyvisa.com, এখানে এই পেজে গেলে কিন্তু পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে ইজিভিসার নিজস্ব এবং ট্রাই আপ যত ক্যাম্প ওনাদের রয়েছে, বা সেটা কোনো অ্যাডভেঞ্চারাস টেন্ট হোক কিংবা ক্যাম্প কটেজ, যা কিছু ওনাদের মাধ্যমে পরিচালিত, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা যেখানে চান আপনাদের সুটেবল জায়গা কিন্তু আপনারা বুকিং করে নিতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দিলাম। আপনারা আপনাদের সময় মতো পছন্দ মতো জায়গা ইজিভিসার মাধ্যমে যোগাযোগ করে বুক করে নিতে পারেন। এখানে আমার কটেজ ভাড়া পড়েছে 2050 টাকা। 2050 টাকা হচ্ছে এসি ট্রি হাউস। আর শুধু এই 2050 টাকা কিন্তু থাকা নয়, থাকার সাথে রয়েছে 4 বেলা খাওয়া, ঠিক যেরকমটা হয়, যেরকমটা আমি বলে আসছি আগেও, এখানেও ঠিক কিন্তু সেরকমটা। এসেই আপনি করে নিতে পারবেন প্যাকেজের মাধ্যমে লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স, তারপর রাতের খাবার মানে হচ্ছে ডিনার, পরের দিন যখন চেক আউট করবেন ব্রেকফাস্ট। এরকম কিন্তু নর্মালি প্যাকেজ হয়। এখানেও কিন্তু প্যাকেজের সঙ্গে 2টো বাড়তি সুবিধা অ্যাড রয়েছে, যেটা হচ্ছে আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় যাব নৌকা বিহারে, দেন রাতে খাওয়া দাওয়া করে করব নাইট সাফারি, যেটা আমি গাড়িতে আস্তে আস্তে আপনার বলছিলাম যে ভূতবাড়ি বা ভূত বাংলো, হ্যাঁ, নীলকুঠি সম্বন্ধে। এইখানে কিন্তু আমরা হানা দেবো রাত্রে খাওয়া দাওয়ার পর নীল সাহেবের বাড়ি। সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে, ওরা বলছে সমোসা কটেজ টেন্ট, অনেকটা কটেজের মতন ডিজাইন বলে এই জন্যই বলছে। আর এগুলোর ভাড়া কিন্তু সবচেয়ে কম, তারপরে কটেজ, আর সবচেয়ে বেশি ভাড়া ট্রি হাউসের। আসার আগে কত কী ভাড়া, কারণ এগুলো সিজন ভিত্তিক, লোকসংখ্যা ভিত্তিক। ধরুন আপনি কটেজে 2জনের জায়গায় 3জন আছে, তখন কিন্তু ভাড়াটা কমে। ধরুন আমি বলছি সাপোজ কটেজ ভাড়া 1500 টাকা করে পার হেড পার পারসন, সেটা কিন্তু 2জন এলে। আর 2জনের জায়গায় যদি কটেজে 3জন থাকে, 3জন কি 4জন থাকা যাবে, 3জন এলে কিন্তু ওইটা এবার কম হয়ে যাবে। তাই যখন আসবেন একটু কটেজ কত রেট চলছে, সমোসা টেন্ট কত এবং ট্রি হাউস কত জিজ্ঞেস করে কথা বলে তারপর বুক করে নিন। এইগুলো হচ্ছে ট্রি হাউস, আমরা এই ট্রি হাউসেই আছি। এই যে এখান দিয়ে দেখছেন যে সিঁড়ি করা আছে, এইভাবে ওপরে উঠতে হবে, গাছের সঙ্গে একটু অ্যাটাচ করে করা, হ্যাঁ, এই জন্যই ওকে ট্রি হাউস বলছে। দেখুন মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, এর ওপর দিয়ে দেখুন, এর মধ্যে কিন্তু এই ঘরটা তৈরি করা হয়েছে, ঠিক এই জন্যই এটা বলা হচ্ছে ট্রি হাউস। আচ্ছা ভাই, এখানে চিকেন বারবিকিউর ব্যবস্থা আছে? ব্যাম্বু চিকেন বারবিকিউ দুটোই হয়।
আচ্ছা, ওটা কি এই বর্ষাকালে হয় না বর্ষাকাল সব সময় হয়? বর্ষাকালে বলতে বৃষ্টি হলে ক্যান্সেল থাকে, বৃষ্টি না হলে হয়। শীতকালে বেশি প্যাকটা। 1 কেজি 500 দাম কিরকম? 1 কেজির দাম 600 টাকা, আচ্ছা, আর 500 গ্রামের দাম 300 টাকা। আর কেউ চাইলে 500 গ্রামও করতে পারে, তাই তো? 500 গ্রাম বলতে এবার 1 কেজি হলে সুবিধা হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1 কেজির উপরে নিলে দামটা একটু কমবে নাকি? না, মোটামুটি দাম সেমই থাকে। দাম সেমই থাকবে, কেজি ওয়াইজ দাম সেম থাকবে। আচ্ছা, আর একটা কথা, চিকেন বারবিকিউ আর বাম্বিউ চিকেনের দাম একই? একদম। আচ্ছা, নাচ গান বা বাউল বা এরকম ঝুমুর নাচের কোনো ব্যবস্থা আছে? আমাদের ট্রাইবাল ডান্স করা থাকে ওকেশন পারপাস। আচ্ছা, মানে যখন ধরো গেস্ট বেশি আসবে সেটা অকেশন না, এমনি ধরো সিজনে ট্রাইবাল ডান্স থাকে, বনফায়ার থাকে। আচ্ছা, সিজন বলতে কোন সময়টাকে বলছো? আপনার পুজোর থেকে মানে অক্টোবর থেকে একদম মার্চ পর্যন্ত। মানে যদি গেস্টরা মনে করে আনতে পারে তোমাদের বলতে হবে, তোমরা ব্যবস্থা করে দেবে, তাই তো? তার কিরকম খরচ আছে? খরচ বাউল আর ঝুমুর তো হয় না। আচ্ছা, ট্রাইবেলটা হয়, ট্রাইবেল এরকম খরচা আছে, মানে যদি কেউ আনতে চায় একটা খরচা পড়বে, 2000 টাকা আগে থেকে বলতে হবে, তাই তো? বলতে হবে, আমাদেরকে জানিয়ে রাখতে হবে আগে থেকে। আচ্ছা, ঠিক আছে। এখানে তোমার ভাই কটেজ কটা আছে? কটেজ আছে 6টা, ট্রি হাউস 2টো। ট্রি হাউস 2টো, কটেজ কটেজ আছে 3টে। আচ্ছা, সমস্যা মানে হচ্ছে ওইগুলো, তাই তো? টেন্টগুলো, তাই তো? আর 4টে লাক্সারি রুম হচ্ছে, ওটা সিজনে তৈরি হয়ে যাবে। আর 4টে লাক্সারি রুম তৈরি হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেটা আমি থ্যাংক ইউ ভাই, আর একটা কথা বলে রাখি যেটা আমি দাদার কাছ থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে মানে এসি অ্যাকোমোডেশন, এসি রুম পাবেন 5টা, কিন্তু ভোল্টেজ আপডাউনের জন্য, তাই তো? 2টো এখন চালানো হচ্ছে, ঠিক আছে? আমরা যেটা রয়েছি সেটা এসি আছে, আরেকজন হয়তো কেউ এলে এসি চালানো হতে পারে গ্রীষ্মকালের জন্য। এখনকার জন্য আমি বলছি এই পরিস্থিতিতে প্রথমেই বলে দিই, এখানে বিশাল কিছু ফ্যান্টাসি আশা করবেন না, কারণ প্রথমেই বলি আপনি রয়েছেন ট্রি হাউসে, আর এটা একটা অ্যাডভেঞ্চারাস ক্যাম্প, মানে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ক্যাম্প একমাত্র ঠিকানা। এই হচ্ছে আমাদের রুম। তো এই দেখুন রিপনদা বসে আছে এখানে। হ্যাঁ, এটা একটা ছোট্ট ব্যালকনির মতন। এটা একটা ট্রি হাউস, আর ওই দিকে রয়েছে আরেকটা ট্রি হাউস, দুটো ট্রি হাউসে কিন্তু এসি। এই হচ্ছে আমরা এই রুমে রয়েছি 105, একদম সিম্পল রুম, ছোটোখাটো সিম্পল, মানে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রয়েছে। দেখুন দরজাটা খুলি তাহলে একটু ভালো বোঝা যাবে আলোতে। এদিকে মিরর, তার নিচেই রয়েছে একটা ছোট্ট সেলফ জিনিসপত্র রাখার জন্য, এখানে জগ, অ্যাস্ট্রে, বোতল রাখা আছে ইত্যাদি। আর এটা খাট, 3 জন থাকা যাবে খাটে, খাটটা যথেষ্ট বড়, তো 2 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ড আরামসে ভালোভাবে থাকা যাবে। দিয়েছে একটা বড় ব্ল্যাঙ্কেট, দেখুন খাট বরাবর ব্ল্যাঙ্কেটটা। আর ওই যে এসি চলছে, কোনো পুরনো আমলের এসি কী জানি, কিন্তু ঠান্ডা কিন্তু ভালো আছে। ছোট্ট টেবিল ফ্যান রয়েছে ওয়ালে, আর এদিকে হ্যাঙ্গার, জামা প্যান্ট ঝুলি রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম, একদম সিম্পল, গিজার নেই, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, এদিকে রয়েছে স্নান করার জন্য শাওয়ার, এদিকে কল, একটাই কল, যেহেতু বললাম গিজার নেই, আর দিয়েছে বালতি মগ। আগেই তো বললাম থাকার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু। আর এদিকটা খুব ভালো ভিউ পাবেন, এটাও ব্যালকনির মতো পুরো ঘেরা। হ্যাঁ, দূরে চাষবাস হচ্ছে, সবুজ দিগন্ত, যেদিকেই তাকাবেন সবুজে সবুজ, দেখুন অসাধারণ ভিউ। আর এদিকে কিন্তু একটা বেসিন রয়েছে দেখুন, আর দিয়েছে 2টো চেয়ার, আপনার ইচ্ছে মতো বসে সময় কাটান ভিউ উপভোগ করতে করতে। তবে এখানটা একটু গরম যেহেতু এই দরজাটা রয়েছে, বাট এটা খুলে দিলে কিন্তু আপনারা এসির হাওয়াটা পাবেন, বাট খুলে লাভ নেই, এসির হাওয়া আবার বেরিয়ে যাবে, এই হচ্ছে প্রবলেম। চলুন এবার খেতে যেতে হবে, নাহলে প্রতিদিন সেই বিকেলবেলা হয়ে যাচ্ছে খেতে যেতে। রিপনদা লক করে চাবিটা নিয়ে নাও, আমি নামছি। হ্যাঁ, বাপরে দেখুন নিচটা একবার দেখুন কীরকম, দেখেই ভয় লাগছে। এখান দিয়ে নামতে হবে ধীরে 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 ধীরে। ওদের খাওয়ার জায়গায় সোজা, একটাই প্রবলেম, ওখানে কিন্তু কোনো এসি নেই, পাখার হাওয়া নর্মালি। চলুন, আমরা বলেছিলাম যে 3টের সময় আসবো, অলরেডি এখন বাজছে 3:08। দেখি আমাদের জন্য এই প্যাকেজের মধ্যে আজকে লাঞ্চে কী কী মেনু রয়েছে। গরম নাকি খুব? এই হচ্ছে ইচ্ছেকুটিদের খাবার জায়গা, তাই তো? এখানে কি রান্না হয়? রান্না এখানে হয়? তুমি কি রান্নাই করো না পরিবেশন করো নাকি খালি? আচ্ছা, দাদা আপনি রান্না করেন নাকি? রান্নার লোক আছে আলাদা, ঠিক আছে দিয়ে দাও। চলো হাত পাত ধুয়ে বসে পড়ো। রিপনদা কোনটা বসবে? কাছাকাছি বসো, এই পাখাটি আর টানা যাবে না, একটু একটু কাছে আনা যাবে না? হ্যাঁ, একটু কাছে টেনে দিন। আমাদের এই প্যাকেজে মেনু কিন্তু ফাটাফাটি, আর একেবারে অন্য ধরনের আলাদা রকম মেনু। মানে এতদিন রিপনদা আমরা যা খেয়েছি 2 দিন, 3 নম্বর দিন টোটালি আলাদা। ভাত, লঙ্কা, লেবু, ডিমের ভুজিয়া,
স্যালাড, বেগুন ভর্তা, এটা নতুনত্ব, এটাও নতুনত্ব, ডিমের ভুজিয়াটাও মানে লাঞ্চের সাথে। আর এটা হচ্ছে পটল চিংড়ি, চাটনি, কাতলা মাছ, ডাল আর মিষ্টি, সাথে মিষ্টি দই। এই ভাই খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে। রিপন দা, একটু গরম লাগছে? মনে হচ্ছে একদম এসিতে বসে খাচ্ছি, তাই না? থ্যাংক ইউ ভাই। মানে এইটা আমাদের দরকার ছিল, মানে এত গরম না, মানে পেরে উঠছি না। এই সময় বৃষ্টি নেমে যায়, এবারই বোধহয় লেট। রিপন দা, রান্না কেমন হয়েছে? দারুণ। আচ্ছা, আমি তো প্রথমে নতুন আইটেম দিয়ে খাবো, নতুন জায়গায় নতুন আইটেম, পটল চিংড়ি, যদিও পটল খাই না। এটা একদম পটল চিংড়িটা ওরা গামাখা করেছে যাতে খেতে টেস্ট লাগে। দেখি খেয়ে, বাহ, চিংড়ির সাইজও বেশ কিন্তু বড় বড়। ভালোই, রান্না ঠিক আছে। ভাই একটু গ্লাসে জল হবে? ঠান্ডা জল হবে? ঠান্ডা জল দাও না। যত ঠান্ডা জল খাচ্ছি মনে হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। দাদার কাছে খেতে খেতে নাইট সাফারি গল্প শুনছিলাম আমি আর রিপন দা, যে আমাদের যে নাইট সাফারি আছে রাত্রেবেলায়, নীলকুঠি সাহেবের অত না অল্প 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 না না, নীলকুঠি সাহেবের বাড়ি আমরা ভ্রমণে বেরোবো ওই রাত 10টার দিকে, নাকি দাদা? আচ্ছা, 9টার দিকে খাওয়া দাওয়া সেরে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া সেরে আমরা রাত 9টার দিকে হেরিকেন হাতে যাব। হেরিকেন লাঠি টাঠি থাকবে, তো দেখা যাক কিছু দেখতে পাই কিনা, নাকি রে বন্ধা? ভূতে আমি বিশ্বাস করি না কোনো দিনই, তো সেটা দাদাকে বললাম যে এরকম আমার হয় নাকি। উনি বলছিলেন যে হ্যাঁ, এরকম অনেক গেস্ট যারা এখানে এসছেন তারা নাকি দেখেছে, হ্যাঁ, তারা বলেওছে যে এরকম অনুভূতি করেছে কিছু একটা, হয়তো ছায়া বা কিছু পেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে সেটা আমরা প্রত্যক্ষ স্বচোখে একদম দর্শন করতে চাই, মানে দেখা যাক কী হয়, আমাদের সাথে এরকম কিছু ঘটে কিনা। তো এবার মাছ দিয়ে খাবো, মাছটা টেস্ট করব। মাছের পিস দেখুন, পেটি বলেছিলাম, পেটি ওনারা দিয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড, গ্রেভিও কিন্তু একদম ঘরোয়া। রিপনদা, শেষ পাতে মিষ্টি কেমন লাগলো? হ্যাঁ, এই রে, এই আস্তে আস্তে খাও, গলা আটকে যাবে। জল খাও, জল খাও, জল খাও, মিষ্টি মুখে একদম কথা নয়। বিন্দাস একদম। হ্যাঁ, গার্ডেন গার্ডেন দিল। এখন বাজছে বিকেল 5টা বেজে 13 মিনিট। আমরা এখন যাচ্ছি নৌকা বিহারের জন্য, একদম নীলকুঠির সামনে। তো গাড়ি করেই যাব, কারণ হেঁটে গেলে সময় অনেকটা চলে যাবে, সময় নেই, কারণ 6:30 অবধি নৌকা বিহার হবে, এবং 6:30 অবধি হবে তার কারণটা হচ্ছে 6:30 সন্ধ্যে হয়ে যায়। তাই আমরা একটু গাড়ি করেই যাচ্ছি, এখান থেকে বেশিক্ষণ নয়, পায়ে হেঁটেও যাওয়া যাবে। চলো, লেটস গো। চলুন, এইবার হবে আরেক নতুন মাত্রায় উপভোগ, নাকি রিপনদা? নৌকা বিহার। আমরা গাড়ি এখানেই রেখে দিলাম। দূরে যেটা দেখছেন ভাঙাচোরা বাড়িটা, এটাই কিন্তু নীলকুঠি বলা হয়, নীলকর সাহেবের বাড়ি। তো এইখানেই কিন্তু আমরা রাত্রেবেলায় আসবো। এখানে এখন যত সুন্দর পরিবেশটা আছে না, অনেকে ফটোশ্যুট করছে, অনেক লোকজন, হ্যাঁ, এদিকে খাবারের স্টল, তো একটা বেশ দারুণ পরিবেশ, সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। ঠিক সন্ধ্যের পর যখন অন্ধকার হয়ে যাবে, এই জায়গাটাই কিন্তু পুরোপুরি রূপে বদলে যাবে। আপনি এখন যা দেখছেন এর সঙ্গে এক বিন্দুও মানে ম্যাচ করাতে পারবেন না। এটা কিন্তু আমি বলছি না, এটা এখানকার স্থানীয় লোক এবং আমাদের রিসর্টের যিনি দাদা ম্যানেজার ক্যাম্পের, তিনি বলছেন, এটা ওনার ভাষা। ঠিক এত লোকজন, এত কিছু দেখে আপনাদের মতো আমি একটা প্রশ্ন করেছিলাম যে এখানে কি ভয় আছে, কি ওই তো এইটুকু বাড়ি, কি এমন ব্যাপার স্যাপার। তার বদলে আমাকে এর আগে যে কথাটা আমি বললাম এই উত্তরটা দিয়েছেন। আসবো রাত্রেবেলায়, অর্জন হবে আরও একটা নতুন গাছমছম অভিজ্ঞতা, ভয়ঙ্কর মাত্রায় একটা রোমাঞ্চকর ব্যাপার। বাট কতটা রোমাঞ্চকর সেটা সময় বলবে। এই যে দেখছেন এখানে স্টল রয়েছে, চিপস, চা, বিস্কুট, কেক, ম্যাগি সবই পাওয়া যাবে, পাঁপড় ভাজা। আর আমরা এদিক দিয়ে
চলে যাব নৌকা ঘাটে। ওই যে নৌকা ওখানে ঘাটে রয়েছে, বলেছিলাম এটা দুপুরবেলা আপনাদের যে এই নৌকা বিহারটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো আপনারা যতজনই আসুন না কেন আপনাদের পার হেড যেটা নেওয়া হবে সেই প্যাকেজের মধ্যে কিন্তু নৌকা বিহার রয়েছে। তো দাদা এইদিকে না এইদিকে, ওইদিকে যেতে হবে? আচ্ছা ওইদিকে যেতে হবে, তার কারণটা হচ্ছে এদিকে প্যাডেল বোট রয়েছে। দেখুন প্যাডেল বোট করবেন না, করে লাভও নেই, খাটনি বেশি, ভালো লাগবে না। ওই যে দূরে নৌকা রয়েছে, আমরা ওখানে যাব। তো যেটা বলছিলাম যে আপনার যে পার হেড খরচটা থাকবে তার মধ্যে কিন্তু এই নৌকা ভিয়ারটা অ্যাড রয়েছে। তার জন্য আপনাকে রিসর্ট থেকে নিয়ে আসতে হবে এরকম একটা কুপন, যে কুপনে আপনার লেখা থাকবে রিসর্টের নাম, রিসর্টের যিনি ম্যানেজার তার সাইন এবং আপনারা কতজন। এইটা ঘাটে যিনি আছেন মাঝি ভাই, ওনাকে দেখাতে হবে। ওনাকে দেখালে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা দারুণ অভিজ্ঞতার সাথে নৌকা বিহার করতে পারবেন। চলুন চলে এসেছি, রিবন্ধটা দেখাও। আপনারা ওপারে যে জঙ্গলটা দেখছেন এটাই হচ্ছে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য, তাই তো দাদা? আমরা কালকে যাব সময় থাকলে। এই যে দারুণ সুন্দর জঙ্গলটা, এটাই কিন্তু হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যাকে বলছে পারামাদান ফরেস্ট, তাই তো? কোনটা উঠবো কাকা? এই বড়টা কোনটা বললো গো? ও এইটা শুরু করো। এই যে রিপনদা কানে হেডফোন লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো তো আমার? এরকম নৌকা বিহার কোথায় করেছিলে? রঞ্জনটি ড্যাম, মনে হচ্ছে পুরুলিয়ার সুন্দরবন। তবে সেই সুন্দরবন আর এই অনেক তফাৎ, দুটো দুরকম। কি ঘাম হচ্ছে একবার দেখেছেন? মানে চারিদিকে গাছের পাতা একটাও নড়ছে না। এটা দেবো? ওরে বাপরে, নাও ডান্ডা, আস্তে। হয় খুব ভোরবেলায়, নয়তো এই পড়ন্ত বিকেলে করুন নৌকা বিহার। এ যেন নতুন স্বাদের অভিজ্ঞতায় এক অন্য মাত্রায় রোমাঞ্চকর অনুভূতি এনে দেবে আপনাকে। এই বার্তা আমার তরফ থেকে রইল শুধুমাত্র আপনাদেরই জন্য। শুধু নৌকা বিহার আর জঙ্গল সাফারি শেষ কথা নয়, মাঝি দাদার সাথে নানান গল্প অভিজ্ঞতায় আমরা ছিলাম কয়েক মিনিট একেবারে মত্ত। জঙ্গলে কোন সময় এলে কোন বন্যপ্রাণী দেখা যেতে পারে, বর্ষাকালের পর নদীপথ যখন পরিষ্কার থাকে টানা 1 থেকে 2 দিন নৌকা নিয়ে ওনারা কতটা পথ পাড়ি দেন, এ যেন ভাববেন না শুধুই গল্প কথা, সবটাই সত্য কথা। দারুণ সুন্দর লাগছে, মানে একটু হাওয়া দিচ্ছে এখন। এত সুন্দর পড়ন্ত বিকেলে নৌকা বিহার, এর মাধুর্যই আলাদা। আপনারা এই মানে ক্যামেরা দেখছেন ভিডিওটা, ট্রাভেল ব্লগটা, বাট কতটা কি বুঝতে পারছেন আমি জানি না। এখানে রিপনদা শুনতে পাচ্ছ বিভিন্ন রকম পাখির আওয়াজ আসছে কানে। আমরা কালকে যেখানে ছিলাম আসাননগরে সেখানেও পেয়েছি, এখানেও পাচ্ছি, আর এখানে তো পাবোই, কারণ 4-5টা জঙ্গল বন, বিভিন্ন রকম পাখির আওয়াজ আসছে, বিভিন্ন রকম। জানি না কতটা মাইকে আপনারা মানে মাইকে ধরা পড়ছে, কতটা আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু প্রত্যেকটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের। হ্যাঁ, যতটা গভীরে যাচ্ছি, ঠিক কথা, যতটা গভীরে আমরা যাচ্ছি ততই আওয়াজগুলো স্পষ্ট হচ্ছে। প্রচুর পাখি আছে এখানে, পরিযায়ী পাখি সহ এমনি আমাদের মানে যে পাখি আমরা মানে বরাবর দেখতে পাই সে ধরনের পাখি প্রচুর রয়েছে। ওয়াও, এক অসাধারণ পরিবেশ, অসাধারণ। জীবনে হয়তো এগুলোর জন্যই বারে বার এই জায়গায় ফিরে আসা বা এরকম জায়গায় যাওয়া। ওরা রয়েছে ওদের বিচরণ ক্ষেত্রে, তবুও আমরা মানুষেরা ভুলবশত ওদের বিচরণ ক্ষেত্রে প্রবেশ করে ফেলি, হয়তো অধিক আগ্রহের ক্ষেত্রে। অধিক আগ্রহের মাত্রা যখন প্রবল হয় তখন
এটা উচিত নয়, এটা আমাদেরই ভুল। আমরা যেমন আমাদের বিচরণ ক্ষেত্রে রয়েছি, ওরা আসছে না, সেরকম ওদের বিচরণ ক্ষেত্রেও আমাদের যাওয়াটা একেবারেই উচিত নয়। পশু পাখিকে ডিস্টার্ব না করলে ওরা কিন্তু হিংস্র নয়, ওরা কিন্তু ভায়োলেন্ট নয়, কারো ক্ষতি করার মতো ওরা নয়। দেখুন আমরা এখন যাচ্ছি পূর্ব দিকে, আর পশ্চিম আকাশে সূর্যাস্ত যাচ্ছে। যে নদী দিয়ে এখন যাচ্ছি, এই নদীটা সোজা চলে গেছে টাকি পর্যন্ত, বাট এখন এরকম কচুরিপানা জঙ্গল হয়ে যায়, এখন আর মানুষজন যায় না, মানে মাঝি ভাইরাও যায় না, নাহলে মাছ নিয়ে বরাবর ওরা যেত। এবং এই নদীটাই সুন্দরবনে গিয়ে আবার পড়েছে, সুন্দরবনে গিয়ে মিশেছে, ভাবতে পারছেন? বিশাল বড়, বিশাল বড়। ইচ্ছামতি নদীতে আমরা ইচ্ছে মতো ঘুরে বেড়াই, সময়ের পর সময় পার হয়, এ তো দেখি বাধা দেওয়ার কেউ তো নাই। অবশেষে আমাদের শেষ হলো নৌকা বিহার। ওমা, এ দূরে কি দেখি? এটা দেখি টুরুলা। এই যে আমরা চলে এসেছি ঘাট পাড়ে। দারুণ একটা সময়, সত্যি নৌকা বিহারটা করবেন, নাহলে কিন্তু মানে আপনার এই মঙ্গলগঞ্জ বেড়ানো বা নীলকুঠি সাহেবের বাড়ি বেড়ানো বা বিভূতিভূষণ অভয়ারণ্য বেড়ানো ভ্রমণ খামতি থেকে যাবে। দারুণ সুন্দর লাগবে কিন্তু এই নৌকা বিহার। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বের রাতের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দেব ভূতবাড়ি অর্থাৎ নীল সাহেবের কুঠি। দেরি নয়, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এক টানটান ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।